প্রাচীন ভারত বলতেই আমাদের চোখে কি ভেসে ওঠে? মন্দির, রাজা মহারাজাদের গল্প, তাই না? কিন্তু এর আড়ালে লুকিয়ে আছে এমন এক জগৎ, এমন সব বিজ্ঞান আর প্রযুক্তি যা শুনলে অবাক হতে হয়। আর সেই প্রযুক্তিগুলো কিন্তু আজকের দুনিয়াকেও পথ দেখাচ্ছে। চলুন আজ আমরা একসাথে সেই অজানা ইতিহাসে একটা ডুব দিই। আচ্ছা, প্রথমেই একটা প্রশ্ন করা যাক। ভাবতে পারেন ২৫০০ বছরেরও বেশি পুরনো একটা বই কিভাবে আজকের দিনের কম্পিউটারের ভাষার ভিত্তি হতে পারে? ব্যাপারটা অবিশ্বাস্য মনে হলেও এটাই কিন্তু সত্যি। চলুন দেখি কিভাবে এটা সম্ভব হলো। আর এই গল্পের শুরুতেই যার কথা বলতে হয় তিনি হলেন পাণিনি, একজন ঋষি যিনি প্রথমবার ভাষার ভেতরে গণিতের মতো নিখুঁত এক শৃঙ্খলা খুঁজে পেয়েছিলেন। পাণিনির সেই কালজয়ী সৃষ্টির নাম হল অষ্টাধ্যায়ী। নাম শুনেই বোঝা যাচ্ছে এটা ৮টি অধ্যায়ে বিভক্ত। এটি আসলে সংস্কৃত ভাষার এক সম্পূর্ণ ব্যাকরণ। তবে এটা কিন্তু শুধু কিছু নিয়মের বই না, এর চেয়েও অনেক বেশি কিছু। তো এই বইটা ঠিক কি? এটা শুধু একটা ব্যাকরণের বই না, এটাকে বলা যেতে পারে একটা ল্যাঙ্গুয়েজ মেশিন বা ভাষা তৈরির যন্ত্র। ভাবা যায় এর মধ্যে প্রায় ৪,০০০, হ্যাঁ ঠিকই শুনেছেন, ৩,৯৫৯টা বীজগণিতের সূত্রের মতো নিয়ম আছে। আর এই নিয়মগুলো ব্যবহার করে যে কোনো শুদ্ধ সংস্কৃত শব্দ তৈরি করা সম্ভব। অনেকটা অনেকটা একটা কম্পিউটার অ্যালগোরিদমের মতো, যেটা ধাপে ধাপে কাজ করে একটা রেজাল্ট বের করে আনে। পাণিনির এই পদ্ধতিটা এতটাই নিখুঁত আর স্বয়ংসম্পূর্ণ ছিল যে একে আজকার কম্পিউটার প্রোগ্রামিংয়ের যে মূল যুক্তি তার সঙ্গে সরাসরি তুলনা করা হয়। যেভাবে একটা কম্পিউটার ধাপে ধাপে নির্দেশ মেনে চলে, পাণিনির সূত্রগুলোও ঠিক সেইভাবেই ভাষার একদম গোড়া থেকে শব্দ তৈরি করে ফেলতে পারে। তার এই কাজ এতটাই যুগান্তরকারী ছিল যে বিখ্যাত ভারততত্ত্ববিদ ফ্রিটস স্টাল তাকে ভারতের ইউক্লিড বলে অভিহিত করেছেন। মানে জ্যামিতির জগতে ইউক্লিডের যা অবদান, ভাষাবিজ্ঞানের জগতে পাণিনির অবদানও ঠিক ততটাই মৌলিক আর গুরুত্বপূর্ণ। ভাষার এই গাণিতিক শৃঙ্খলা কিন্তু কেবল বইয়ের পাতাতেই থেমেছিল না। এর পরিষ্কার প্রতিফলন আমরা দেখতে পাই হাজার হাজার বছর আগের শহরগুলোর নিখুঁত নকশাতেও। একবার শুধু ভাবুন তো, আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে হরপ্পা আর মহেঞ্জোদারোর মতো শহরগুলো কি অসাধারণ ছিল। সেখানে ছিল পরিকল্পিত গ্রিড লেআউটের রাস্তা, অত্যন্ত উন্নত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা আর একই আকারে ইট দিয়ে তৈরি বাড়ি, যা থেকে পরিষ্কার বোঝা যায় যে সেখানে একটা অত্যন্ত উন্নত নগর প্রশাসন ছিল। শুধু তাই নয়, তাদের জল ব্যবস্থাপনার আইডিয়াগুলোও ছিল এক কথায় অসাধারণ। বিশ্বের প্রথম সোপান বা যাকে আমরা স্টেপওয়েল বলি, তারও কিন্তু প্রথম প্রমাণ এই সভ্যতা থেকেই পাওয়া যায়। আর এই সোপানগুলো কিন্তু শুধু জল সংগ্রহের জন্য ছিল না, এগুলো ছিল এক একটা স্থাপত্যের নিদর্শন, সামাজিক এবং ধর্মীয় মিলনের কেন্দ্র। পরে বৌদ্ধ এবং জৈন ধর্মের হাত ধরে এই ধারণাটা সারা এশিয়াতেই ছড়িয়ে পড়ে। নগর পরিকল্পনা তো গেল, এবার চলুন একটু অন্যদিকে নজর ফেরাই। দেখা যাক প্রাচীন ভারতীয়রা তাদের প্রতিদিনের জীবনে কী ধরনের উদ্ভাবন নিয়ে এসেছিলেন, যার অনেক কিছুই কিন্তু আজও আমাদের সঙ্গে রয়ে গেছে। গুপ্ত যুগে এমন একটা খেলা তৈরি হয়েছিল যেটা ছিল আক্ষরিক অর্থেই যুদ্ধক্ষেত্রের একটা ছোট সংস্করণ। ৪ জন খেলোয়াড়, সেনাবাহিনীর ৪টি প্রধান বিভাগ মানে পদাতিক, অশ্বারোহী, হাতি আর রথ নিয়ে এই খেলাটা খেলতেন। আর এর নাম ছিল চতুরঙ্গ। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এই চতুরঙ্গই সময়ের সঙ্গে সঙ্গে পারস্য এবং আরব দুনিয়া ঘুরে ইউরোপে পৌঁছায় এবং আজকের দিনের দাবার রূপ নেয়। তার মানে আমাদের সবার প্রিয় এই দাবা খেলার জন্ম কিন্তু ভারতেই। দাবার মতোই আর একটা জনপ্রিয় খেলা পঁচিশি, সেটারও শুরু কিন্তু ভারতেই, প্রায় ৬ষ্ঠ শতাব্দীতে। এর প্রমাণ অজন্তা গুহার দেয়ালে আজও আঁকা আছে। মজার ব্যাপার হলো পরে ব্রিটিশরা এই খেলারই একটা সহজ ভার্সন ইংল্যান্ডে নিয়ে যায়, আর সেই খেলাটাই আজ সারা বিশ্বে লুডো নামে পরিচিত। হ্যাঁ, আমরা যে লুডো খেলি সেটার জন্মও কিন্তু এই ভারতেই। তাহলে ভাবুন, পরের বার যখন লুডো খেলবেন তখন মনে হবে যে আপনি হাজার বছরের পুরনো একটা ঐতিহ্যকে সঙ্গে নিয়ে খেলছেন। আচ্ছা, একটা খুব সাধারণ জিনিসের কথা বলি, আমাদের জামার বোতাম। জানেন কি, এই বোতামের ইতিহাসও প্রায় ৪,০০০ বছরের পুরনো।
সিন্ধু সভ্যতায় ঝিনুক খোদাই করে সুন্দর সুন্দর বোতাম তৈরি হতো, তবে সেগুলো তখন জামা আটকানোর চেয়ে অলংকার হিসেবে বেশি ব্যবহৃত হতো। তুলার গল্পটাও ঠিক তেমনই। সিন্ধু সভ্যতায় এ চাষ আর বয়ন শুরু হয়। তার অনেক পরে অজন্তা গুহার ছবিতে তুলো থেকে বীজ আলাদা করার যন্ত্রের ছবি দেখা যায়। আর তারপর চরকার আবিষ্কার তো বস্ত্র উৎপাদনের রীতিমতো এক বিপ্লব নিয়ে আসে। দৈনন্দিন জীবনের এসব জিনিসপত্র ছাড়াও প্রাচীন ভারত কিন্তু চিকিৎসা এবং রসায়নের মতো জটিল ক্ষেত্রেও একটু পিছিয়ে ছিল না। প্রাচীন ভারতকে বলা যেতে পারে উন্নত শল্য চিকিৎসার কেন্দ্র। প্রায় ৬০০ খ্রিস্টপূর্বাব্দে সুশ্রুতির লেখা বই শল্য চিকিৎসার ইতিহাসে একটা মাইল ফলক। শুধু তাই নয়, মূল্যবান নীল রং এবং আখ থেকে চিনিকে ক্রিস্টাল বা কেলাসিত করার কৌশলও এখানেই প্রথম তৈরি হয়, যা পরে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। তো এই সব অসাধারণ আবিষ্কার, এই সব উদ্ভাবন প্রাচীন ভারতের বুদ্ধিবৃত্তিক ঐতিহ্য সম্পর্কে আমাদের ঠিক কী ধারণা দেয়? এটা পরিষ্কারভাবে দেখায় যে ভাষা থেকে নগর পরিকল্পনা, চিকিৎসা থেকে বিনোদন, সব ক্ষেত্রে একটা অত্যন্ত সুশৃঙ্খল এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির ছাপ ছিল। এটা আসলে প্রমাণ করে যে প্রাচীন ভারতে শুধু বিচ্ছিন্ন কিছু আবিষ্কারই হয়নি, বরং সমস্যা সমাধানের একটা ধারাবাহিক ও উন্নত সংস্কৃতি ছিল। আমরা যা কিছুই জানি তা সত্যিই বিস্ময়কর, তাই না? কিন্তু একবার ভাবুন তো, আরও কত জ্ঞান, আরও কত উদ্ভাবন হয়তো সময়ের অতল গভীরে হারিয়ে গেছে, যা আমাদের জানার বাইরেই রয়ে গেল। এই প্রশ্নটাই কিন্তু আমাদের ইতিহাসকে জানার জন্য আরও বেশি অনুসন্ধিৎসু করে তোলে।